আমার বয়স কত জানেন? 28। আপনার চেয়ে 2 বছরের বড় আমি। লজ্জা করলো না নিজের আপুর বয়সে একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিতে? ছেলেটা নিজের দৃষ্টি আরো তুখর করলো, কণ্ঠে গম্ভীরতা এঁটে পড়ল। ভালোবাসি আপনাকে হৈমন্তিকা। ছেলেটার বেহায়াপানা দেখে খানিক বিরক্ত হলো হৈমন্তী। রেগে গেলে তার নাক কাঁপতে শুরু করে, এখনো কাঁপছে। ঝাঁঝালো গলায় সে আওড়ালো, আমার নাম হৈমন্তী, হৈমন্তিকা নয়। আপনাদের বিল্ডিং এ ভাড়া থাকি বলে ভাববেন না আপনাকে ভয় পাই আমি। আর একবার যদি আমাকে এইসব ফালতু প্রস্তাব দেন তাহলে আপনার বাবা মাকে বলতে দেরি করব না আমি, মনে থাকে যেন। বলি নিজের তীক্ষ্ণ চাহনি দ্বারা একবার দেখে নিল ছেলেটাকে, যেন চোখ দ্বারাই ভস্য করে দেবে তাকে। তারপর গটগট পায়ে চলে যেতে লাগলো কলেজের উদ্দেশ্যে। পেছন থেকে তুষার তখন আবেগী স্বরে বলল, আপনাকে আমি আপু মানি না হৈমন্তিকা। আপনাকে ভালোবেসেও কোনো অপরাধ করিনি। আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসবো, সেটা আপনি না চাইলেও। হৈমন্তী শুনেও শুনল না যেন। ছেলেটার মাথা গেছে একদম। নিজের চেয়ে 3 বছরের বড় মেয়েকে বলে কিনা ভালোবাসি। হৈমন্তী প্রথমে ভেবেছিল তুষার মজা করছে এমন, তবে না, দিনে দিনের উদ্ভট সব কাণ্ড বেড়েই চলেছে। এই যেমন কালকের ঘটনাই ধরা যাক। হৈমন্তীকে একটা ছেলে প্রপোজ করেছে বলে ছেলেটাকে কি মারটাই না মেরেছে সে। হৈমন্তী এতদিন বয়সে ছোট কিছু বলেনি, কিন্তু এবার সে ভেবে নিয়েছে আবারও এমন কিছু হলে সে সত্যি সত্যি নালিশ দেবে তুষারের বাবার কাছে। একটা বন্ধ দোকানের ছাউনির নিচে এসে দাঁড়ালো সে। এদিকে রিক্সা পাওয়া খুব মুশকিল। হেঁটে যে বড় রাস্তার দিকে যাবে সেই সময়টাও এখন হাতে নেই। আর তাছাড়া রাস্তাটা একেবারে নীরব। আর কতক্ষণ যে এখানে রিক্সার আশায় দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। আশেপাশে কোনো রিক্সাও দেখা মিলছে না। কলেজের পর যেদিন প্রাইভেট ক্লাস থাকে সেদিনই এই বিপদে পড়তে হয় তাকে। তার বান্ধবীদের সবার আলাদা পথ, কিন্তু নিঃশ্বাস ফেললো হৈমন্তী। এদিকে ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। হঠাৎ পাশ থেকে চিরচেনা এক কণ্ঠ কানে এলো তার। এখানে দাঁড়িয়ে আছেন কেন হৈমন্তিকা? রিক্সা পাননি? হৈমন্তী চমকে তাকালো। নিজের পাশে তুষারকে দেখে চোখ বড় বড় করে প্রশ্ন করলো, আপনি এখানে? আবারও আমার পিছু নেওয়া শুরু করেছেন? তুষার মুচকি হেসে বলল, আপনার পিছু নেওয়ার প্রয়োজন পড়ে না হৈমন্তিকা। ভাগ্য নিজেই আমাকে আপনার কাছে টেনে আনে। এবার চলুন আপনাকে বাইকে পৌঁছে দেই। আপনার কি ধারণা আমি আপনার সঙ্গে যাব? মরে গেলেও না। আরে অন্তত একজন দায়িত্বশীল বাড়িওয়ালা হিসাবে আপনাকে পৌঁছে দিতে দিন। এই দয়াটা না করলেও চলবে। আপনার বাসায় ভাড়া দিয়ে থাকি, এর বাইরে কোনো দায়িত্ব নেওয়ার দরকার নেই। আপনার ইচ্ছা। পরে কিন্তু রাস্তাঘাটে কিছু হলে কিন্তু তার দায় আমি নেব না। নির্লিপ্ত ভঙ্গিতে কথাটুকু বলে এরপর ধীরস্থির ভঙ্গিতে চলে যেতে লাগলো সামনের দিকে। হৈমন্তী হাত ঘড়ির দিকে তাকালো। রাত 8:40। আর কিছুক্ষণ পরেই 9টা বেজে যাবে। এ রাস্তা তেমন সুবিধার না। তারপর রিক্সাও নেই আশেপাশে। হৈমন্তীর কি যাওয়া উচিত তুষারের সঙ্গে? সে একবার তুষারের যাওয়ার পথে তাকিয়ে আবার উল্টো পথে তাকালো। নির্জন রাস্তাটি দেখে মুহূর্তেই ভয় এঁটে বসলো হৈমন্তীর মস্তিষ্কে। কি ভেবে উঁচানো গলায় ডাকলো তুষারকে। 2-3 বার ডাকলো। তুষার থামলো। মুখে বাঁকা হাসি ফুটলো হৈমন্তীকে দেখে। খানিক ঝুঁকে ফিচেল হেসে বলল, ভয় পাচ্ছেন হৈমন্তী? হৈমন্তী হকচকালো। থমথমে গলায় বলল, আমি ভয় পাবো কেন? আমি তো ভেবেছি আপনি ভয় পাবেন একা একা যেতে। তাই বড় আপু হিসাবে আমার কর্তব্য আপনার সঙ্গে যাওয়া। আমি তো শুধু আমার কর্তব্যই পালন করছি। বড় আপু কথাটা কূর্ণকহরে প্রবেশ করতেই চোখ মুখ শক্ত হয়ে গেল তুষারের। দৃষ্টি কঠিন হয়ে এলো। গম্ভীর স্বরে নিদারুণ অধিকার বোধ নিয়ে সে বলল, আপনি আমার আপু নন হৈমন্তিকা। হৈমন্তী রাগলো না এবার, বরং বোঝানো সুরে পড়ল, আমি আপনার আপুই তুষার। সেটা আপনি মানুন বা না মানুন। আর হ্যাঁ, আমাকে হৈমন্তী বলে ডাকবেন, হৈমন্তিকা না। তুষার কথা বাড়ালো না। পেছনে বাইকে বসার জন্য ইশারা করে দিল হৈমন্তীকে। নিজের মনে বিড়বিড় করে উঠল, আপনি আমার কে হন সেটা সময়ই বলে দেবে হৈমন্তিকা। বাসার সামনে আসার পর তুষার বলল, আচ্ছা যদি পথে এমন হতো 2-4 জন গুন্ডা এসে আপনাকে হাত ধরে টানাটানি করলো আর আমি তাদের সাথে ফাইট করলাম, এ ধরুন আপনাকে সেভ করলাম একদম সিনেমার হিরোর মতো, তাহলে কেমন হতো ব্যাপারটা? হৈমন্তী একবার আর চোখে তুষারের দিকে তাকালো। রাশভারী গলায় বলল, খুবই বাজে হতো। আপনার আর আমার প্রেম হতো, নাকুচ করে বলল তুষার। হৈমন্তী রেগে গেল, আপনাকে কিন্তু ধাক্কা দিয়ে ফেলে দিব তুষার। দিন আমিও আপনার হাত টান দিয়ে আমার বুকে নিয়ে নিব। বিরক্তিতে মুখ দিয়ে আরো শব্দ বেরিয়ে যেতে চাইল হৈমন্তীর, কিন্তু নিজেকে কন্ট্রোল করে ফেললো সে। হৈমন্তী ছোট্ট করে একটা ধন্যবাদ জানিয়ে চলে যেতে চাইল। তুষার হাত ধরে আটকালো। সঙ্গে সঙ্গে এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল হৈমন্তী। ঝাঁঝালো দৃষ্টিতে তাকাতেই নির্মেষ চেয়ে তুষার শুধু বলল, সরি। হৈমন্তী দাঁড়ালো না, ছুটে চলে গেল সেখান থেকে। দুপুরবেলা ছাদে টানানো রশি থেকে কাপড় নিয়ে নামছিল হৈমন্তী। তুষার এসে হৈমন্তীর সামনাসামনি রেলিং এ ঠেস দিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে, সকালে আসেননি কেন হৈমন্তী? আমি অপেক্ষা করছিলাম। হৈমন্তী ক্রুদ্ধ চোখে তাকালো মাত্র, জবাব দিল না। তুষার আবার বলল, আপনাকে রাগলে ভীষণ সুন্দর লাগে হৈমন্তিকা। সেটা কি আপনি জানেন? বেয়াদবের একটা সীমা থাকে, আপনি সেটা পার করে যাচ্ছেন তুষার। কোন দিন না আমি আপনাকে থাপ্পড় মেরে দেই। রেগে গিয়ে কাটকাট গলায় বলল হৈমন্তী। জবাবে তুষার ঠোঁট বাঁকিয়ে হাসলো। অতপর আফসোসের সুরে বলল, আপনি আরো পরে জন্ম নিলেন না কেন হৈমন্তিকা? তাহলে আপনার এত এত বকা শুনতে হতো না আমার। আল্লাহ জানে বিয়ের পর আপনি কি করেন আমার সাথে। হৈমন্তী দেখলো তুষারের হাতে তার একটা ওড়না, নিশ্চয়ই ছাদ থেকে নিয়ে রেখে দিয়েছে। চোখ রাঙিয়ে তাকালো, উচানো স্বরে বলল, ওড়না দিন। এটা এতক্ষণ আমি খুঁজে বেড়াচ্ছিলাম। এটা আপনার ওড়না? হ্যাঁ। আচ্ছা নিন। বলেই হাতে থাকা ওড়না এগিয়ে দিল তুষার। হৈমন্তী দ্রুত নিয়ে নিল সেটা। তুষার
তুষার মন্ত্রমুগ্ধের ন্যায় চেয়ে রইল হৈমন্তের মুখপানে। বুকে এক ধরনের চিনচিনে ব্যথা অনুভব করছে সে। ইচ্ছা করছে উন্মাদ প্রেমিকের মতো প্রেমিকার কপালে থাকা চুলগুলো কানে গুজে দিতে। তুষার নিজেকে সংযত রাখতে পারল না। হাত এগিয়ে আলতো করে ছুঁয়ে দিল হৈমন্তীর কপাল। কানে চুলগুলো গুজে দিতেই হঠাৎ নিজের গালে সূক্ষ্ম ব্যথার আভাস পেল সে। হৈমন্তী চড় মেরেছে তাকে। তুষার বিস্ময় নিয়ে তাকালো। গালে হাত বুলিয়ে মন খারাপ করে বলল, এত জোরে মারলেন হৈমন্তিকা? ব্যথা পেলাম তো। তুষারের নির্বিকার অভিব্যক্তি দেখে রেগে গেল হৈমন্তী। অবিশ্বাস্য গলায় বলল, আপনার কি একটুও লজ্জা করে না তুষার? এতটা নির্লজ্জ কেন আপনি? তুষার জবাব না দিয়ে হাসতে লাগলো। হৈমন্তীর সারা শরীরে কেউ আগুন লাগিয়ে দিল যেন। এই ছেলেটাকে কখনো বাচ্চা ছেলে ভেবেছিল সে? এই ছেলেটাকে? এ তো আস্ত অসভ্য পাগল জাতা। হৈমন্তী আর দাঁড়ালো না। রোষপূর্ণ চাহনিতে একবার তুষারের দিকে চেয়ে কাপড়গুলো নিয়ে চলে গেল। গালে হাত বুলালো তুষার। বিড়বিড় করে বলল, নরম হাতের কিচোর, একদম ধানি লঙ্কা। ঘরে এসেই ক্লান্ত ভঙ্গিতে সোফায় পা এলিয়ে দিল হৈমন্তী। কিছুক্ষণ চুপ থেকে পরক্ষণেই চোখ মুখ কুচিয়ে চেঁচিয়ে উঠল, আমাকে আর কাপড় নিতে ছাদে পাঠাবে না মা। এই পিচ্চি সারাদিন ঘরে বসে থাকে, ওকে কাপড় আনতে বলতে পারো না? শুনে তেতে উঠল হেমন্ত। কণ্ঠে একরাশ প্রতিবাদী ভাব এটে বলল, মোটেও না, আমি অনেক কাজ করি। হৈমন্তী চোখ ছোট ছোট করে জিজ্ঞাসা করল, কি এমন কাজ করিস? হেমন্ত বেশ গর্ব করে বলল, কেন, আজকে সকালে নিজের বিছানা গুছিয়েছি না, এইটুকুই। এতটুকু বলছো কেন? বিছানা গোছানো তোমার কাছে কম লাগে? তাহলে আমি কি করি? আমার মতো কাজ করলে তো তোকে খুঁজেই পাওয়া যাবে না। একটু থেমে আবার বলল, কালকে থেকে তুই যাবি ছাদে কাপড় আনতে। বেশি বাড়াবাড়ি করলে মায়ের একটাও মাটিতে পড়বে না, বলে দিলাম। হেমন্ত ভেঙচি কাটলো। আপন মনে কি যেন বিড়বিড় করতে করতে মোবাইল নিয়ে চলে গেল রুমে। হৈমন্তীর মা রাবেয়া ওর ঘরে আসলেন একটু পরেই। হাতে থাকা একটা টিফিন বক্স টেবিলে দেখিয়ে বললেন, মা, তোর রাহেলা আন্টি কয়েকদিন আগে পায়েস দিয়েছিল বুঝলি। এখন খালি বক্স তো আর দেওয়া যায় না। আমি আজকে অল্প বিরিয়ানি বানিয়েছিলাম, ভাবলাম এই ফাঁকে ওদের বক্সটাও দিয়ে দেওয়া যাবে। তুই একটু ওদেরকে বক্সটা দিয়াই না মা। হৈমন্তী অসন্তুষ্ট হয়ে তাকালো। বাড়িওয়ালা রাহেলা আন্টির ছেলে যে তাকে বিরক্ত করছে রোজ। একরাশ বিরক্তি নিয়ে বলল, আমিই কেন, ওই পিচ্চিকে বলো। রাবেয়া আদুরে গলায় বললেন, ওকে বলেছিলাম, ও লজ্জা পেয়ে যায়নি বলেই তো তোকে বলছি। জানা মা, তুই না আমার লক্ষ্মীটা। হৈমন্তীর তখন ইচ্ছা করছিল হেমন্ত চুল সব ছিঁড়ে ফেলতে। একটা কাজ বললে করে না ছেলেটা। আর মাও কম কিসের, হৈমন্তী ছাড়া যেন ওনার চলেই না। সব কাজে হৈমন্তীকেই লাগবে। হৈমন্তী ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। বক্স হাতে বের হলো বাড়িওয়ালার বাসায় যাওয়ার উদ্দেশ্যে। অলস পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে মাত্র কলিং বেলে চাপ দিল হৈমন্তী। অমনি দরজা খুলল তুষার। কাছাকাছি এসে বলল, কিছু বলবেন হৈমন্তিকা? হৈমন্তী কোনো রূপভনিতা ছাড়াই বলল, এই নিন বক্স, মা বিরিয়ানি পাঠিয়েছে আপনাদের জন্য। বিরিয়ানি আপনি বানিয়েছেন হৈমন্তিকা? বলতে বলতে বক্স হাতে নিল তুষার। হৈমন্তী সে কথার উত্তর দিল না, বরং খানিক কঠিন গলায় বলল, আপনাকে কতবার বলেছে আমাকে হৈমন্তিকা না ডাকতে? এখন থেকে হৈমন্তী হৈমন্তিকা কিছুই ডাকবেন না, আমাকে আপু বলে ডাকবেন। তুষার শীতল চোখে তাকালো তখন। স্বাভাবিক স্বরে আওড়ালো, কখনো শুনেছেন নিজের হবু বউকে আপু ডাকতে? আমি তো আপনাকে হৈমন্তিকাই ডাকবো। একদিন দেখবেন এই আমার থেকেই হৈমন্তিকা ডাকটা শোনার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন আপনি। আমি কিন্তু তখন আপনার ব্যাকুলতা বাড়াবো না হৈমন্তিকা, ভয়ঙ্কর ভাবে বুকে আগলে রাখবো। বাদরামি করলে কিন্তু কি করবেন? আর একটা চর মারবেন তো? ওরকম 100টা চর খেতে রাজি, তবু আমার আপনাকেই লাগবে। আমি কিন্তু এক্ষুনি রাহেলা আন্টিকে সব বলবো। তুষার হৈমন্তীর হাত ধরে বলল, তাতে আমার বয়েই গেছে। আমি আগেই মাকে সব বলে রেখেছি। আমি তোমাকে বিয়ে করতে চাই হৈমন্তী, প্লিজ আমার হয়ে যাও। সম্মানিত ভিউয়ার্স, এরপর আর কি? এরকম নাছরবান্দা প্রেমিক কি আর কাউকে ছাড়ে? আসলে মনে মনে হৈমন্তীও তাকে পছন্দ করে, কিন্তু বলতে পারে না। ওদের বিয়ে হলে আপনাদের দাওয়াত দেব। তার আগে আমাদের গল্প কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর গল্পটি শেয়ার করে সাথেই থাকবেন। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।